হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজকে আবার নিয়ে এসেছি আর একটা মক টেস্ট। এটা পার্ট 7। এর আগে আরও 6টা মক টেস্ট দেওয়া হয়েছে। আপনারা যদি সেই মক টেস্টগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? এখানে অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন ই। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে আমরা ভিটামিন সি এর রাসায়নিক নাম আমরা জেনে গেলাম। সুতরাং এখান থেকে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভিটামিন এ বা ভিটামিন ডি বা ভিটামিন ইর রাসায়নিক নাম কি? সুতরাং আমরা একবার জাস্ট একটু শর্টে জেনে নিই। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভালো করে মনে রাখবেন, ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন ডির রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল। এবং ভিটামিন ইর রাসায়নিক নাম কি? টেকোফেরল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীর সুনির্দিষ্ট শ্বাসযন্ত্র থাকে না? ভালো করে দেখবেন, সুনির্দিষ্ট শ্বাসযন্ত্র থাকে না বলা হয়েছে। এখানে 1-এ রয়েছে অ্যামিবা, 2-এ হাইড্রা, 3-এ জোঁক, 4-এ কেঁচো। এই 4টি প্রাণীর মধ্যে কোন প্রাণীর শ্বাসযন্ত্র থাকে না? সুনির্দিষ্ট কোনো শ্বাসযন্ত্র থাকে না। এখানে অপশান কী রয়েছে? প্রথমে রয়েছে 1, দ্বিতীয়তে রয়েছে 1 এবং 2, সিতে রয়েছে 3 এবং 4 এবং ডিতে রয়েছে 1, 2, 3, 4। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ অ্যামিবা, হাইড্রো, জোঁক, কেঁচো এদের কারোরই কিন্তু সুনির্দিষ্ট শ্বাসযন্ত্র থাকে না। অ্যামিবা, হাইড্রা এদের শ্বাসযন্ত্র থাকে না আমরা জানলাম। এরা তাদের দেহতল দিয়ে শ্বাসকার্য চালায়। এবং কেঁচো এবং জোঁক এদেরও শ্বাসযন্ত্র থাকে না সুনির্দিষ্ট। এরা তাদের ত্বক বা চামড়া দিয়ে শ্বাসকার্য চালায়। নেক্সট প্রশ্ন, বুকলাং কোন প্রাণীর শ্বাসযন্ত্রের নাম? বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্রের বিভিন্ন রকম নাম রয়েছে, তেমনি এই যে বুকলাং এটা কোন প্রাণীর শ্বাসযন্ত্রের নাম? এখানে রয়েছে অপশান এ আরশোলা, অপশান বি মাকড়সা, অপশান সি ব্যাঙাচি, অপশান ডি ফড়িং। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাকড়সা। মাকড়সার শ্বাসযন্ত্রের নাম হচ্ছে বুকলাং। সুতরাং এখান থেকে আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে আরশোলা বা ব্যাঙাচি বা ফড়িং এদের শ্বাসযন্ত্রের নাম কি? তো সব কিছুই জেনে রাখতে হবে যে সবসময় যে বুকলাংই প্রশ্ন আসবে তা তো নয়। আরশোলার শ্বাসযন্ত্রের নামও প্রশ্নে আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। আরশোলা বা ফড়িং এই দুটো প্রাণীর শ্বাসযন্ত্রের নাম হচ্ছে ট্রাকিয়া। কী নাম? ট্রাকিয়া। এবং ব্যাঙাচির শ্বাসযন্ত্র প্রধানত হচ্ছে বহিঃফুলকা। নেক্সট প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই নেক্সট প্রশ্নের মাধ্যমে আপনাদের বুঝাবো যে কীভাবে এলিমিনেট পদ্ধতির মাধ্যমে আপনারা পরীক্ষায় সঠিক উত্তর করে আসবেন। এখানে প্রশ্নটা কী রয়েছে? প্রশ্নটা রয়েছে সাতবাহন বংশের রাজাদের ক্রমান্বয়ে সাজান। এখানে কি রয়েছে? প্রথম সাতকর্ণী, 2-এ রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী, 3-এ রয়েছে যজ্ঞশ্রী সাতকর্ণী এবং 4-এ রয়েছে শিমুক। এখানে কি কি রয়েছে অপশান ভালো করে দেখুন। আগে এই যে 4 জনের নাম আমি বললাম, এই 4 জনের মধ্যে আপনি দেখুন যে কার নামটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, কারণ তিনি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। এবং এর মধ্যে দেখুন আর কোন নামটা সব থেকে ইম্পর্টেন্ট? শিমুক। কারণ কি? শিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সুতরাং ক্রমান্বয়ে সাজাতে বলেছে, কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা সেই রকমভাবে ক্রমান্বয়ে সাজান। এখানে ক্রমান্বয়ে যদি আপনি সাজাতে যান তাহলে যে প্রতিষ্ঠাতা সে সবার প্রথমে পড়বে। সুতরাং 4 হচ্ছে সবার প্রথমে আসবে। এবার দেখুন কোন অপশানে কোন কোন জায়গায় 4 রয়েছে। প্রথমে এতে রয়েছে 4 প্রথমে এবং সিতে রয়েছে 4 প্রথমে, এবং বিতে এবং ডিতে দেখুন 4 প্রথমে নেই, অর্থাৎ বি এবং ডি কখনোই সঠিক উত্তর হবে না। অর্থাৎ এলিমিনেট পদ্ধতির মাধ্যমে আমরা দুজনকে আউট করে দিলাম। এইবার শিমুকের পরে সিংহাসনে কে বসেছিলেন সাতবাহন বংশের? শুধুমাত্র সেইটুকু যদি আমরা মোটামুটি জানতে পারি তাহলেই আমরা এর অনেক অ্যান্সার পেয়ে যাব। তারপরে সিংহাসনে কে বসেছেন? প্রথম সাতকর্ণী, অর্থাৎ কি 4-এর পর হবে হচ্ছে 1। সুতরাং 1 কোথায় আছে? 4-এর পর সিতে, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর। গৌতমীপুত্র সাতকর্ণী বা যজ্ঞশ্রী সাতকর্ণী কে আগে রাজা হয়েছিলেন আমাদের জানার দরকারই নেই। আমাদের শুধুমাত্র দরকার হলো কি যে শিমুক ছিলেন প্রতিষ্ঠাতা,
প্রথম সাতকর্ণী ছিলেন সিনুকের পরে সিংহাসনে বসেছিলেন, অর্থাৎ সেই হিসাবে আমরা অ্যান্সার বার করে ফেললাম যে এখানে সি সঠিক উত্তর, অর্থাৎ 4, 1, 2, 3 হবে, অর্থাৎ সিমুক ফার্স্ট, প্রথম সাতকর্ণী, তারপর তারও কিছু পরে হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী এবং তারও কিছু পরে যজ্ঞশ্রী সাতকর্ণী। এইভাবে কিন্তু এলিমিনেট পদ্ধতির মাধ্যমেও কিন্তু আপনারা পরীক্ষায় সঠিক উত্তর করে আসতে পারবেন। নেক্সট প্রশ্ন, নাসিক প্রশস্তি থেকে কার সম্বন্ধে জানতে পারা যায়? এখানে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন, অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণী সম্বন্ধে জানতে পারি। গৌতমীপুত্র সাতকর্ণীর মৃত্যুর 19 বছর পরে তার মা দেবী গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি রচনা করিয়েছিলেন এবং এই নাসিক প্রশস্তি থেকে আমরা জানতে পারি যে গৌতমীপুত্র সাতকর্ণী সক্ষত্রপ নহপানকে পরাস্ত করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন যে গৌতমীপুত্র সাতকর্ণী কোন সক্ষত্রপকে পরাস্ত করেছিলেন, সেই ক্ষেত্রে উত্তর হবে নহপান। পরীক্ষায় এরকমভাবেও প্রশ্ন আসতে পারে যে নাসিক প্রশস্তি থেকে আমরা কোন বংশের ইতিহাস জানতে পারি। সুতরাং কোন বংশের ইতিহাস? সাতবাহন বংশের ইতিহাস। নাসিক প্রশস্তি থেকে আমরা সাতবাহন বংশের ইতিহাস জানতে পারি। সুতরাং দেখতেই পাচ্ছেন যে আমরা একটা প্রশ্ন আলোচনার সঙ্গে সঙ্গে তার সঙ্গে রিলেটেড আরও কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করে নিচ্ছি। শূদ্রকের মৃচ্ছক টিপকং কোন বংশের রাজত্বকালে রচিত হয়েছিল? এখানে রয়েছে অপশান এ মৌর্য বংশ, অপশান বি গুপ্ত বংশ, অপশান সি কুষাণ বংশ, অপশান ডি সাতবাহন বংশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সাতবাহন বংশ। এবং সাতবাহন বংশের সময় যেহেতু রচিত হয়েছিল মৃচ্ছক টিকম থেকে কিন্তু আমরা সাতবাহন বংশ সম্বন্ধে জানতে পারি। আমরা বিভিন্ন যে বংশের ইতিহাস বা প্রাচীন ভারতের যে ইতিহাস আমরা জানতে পারি তার মাধ্যমগুলো কি? এই বিভিন্ন রচনা বা বিভিন্ন রকমের শিলালেখা বা তাম্রলেখা বা বিভিন্ন রকমের যে মুদ্রা, এগুলো থেকে কিন্তু আমরা প্রাচীন যুগের ইতিহাস জানতে পারি বা মধ্যযুগের ইতিহাসও জানতে পারি। তো তেমনই এই মৃচ্ছক টিকম থেকে কিন্তু আমরা, যদি এরকমভাবে প্রশ্নটা আসতো মৃচ্ছক টিকম থেকে কোন বংশের ইতিহাস জানতে পারি, সেক্ষেত্রে উত্তর হতো সাতবাহন বংশের ইতিহাস জানতে পারি। এবং শূদ্রকের মৃচ্ছক টিকমের বিষয়বস্তু কী ছিল? শূদ্রকের মৃচ্ছক টিকম হচ্ছে একটি গল্প জাতীয় সেখানে ছিল নর্তকী বসন্ত সেনের সঙ্গে ব্রাহ্মণ চারু দত্তের প্রেম কাহিনী এবং এই কাহিনীটা বর্ণিত ছিল মৃচ্ছক টিকমে। এই কাহিনীর মাধ্যম দিয়েই কিন্তু সাতবাহন বংশের সম্বন্ধে সেই তৎকালীন ইতিহাসও কিন্তু আমরা জানতে পারি। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? এখানে অপশান এ কালিদাস, অপশান বি বাণভট্ট, অপশান সি শ্রীহর্ষ, অপশান ডি হর্ষবর্ধন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হর্ষবর্ধন। সংস্কৃত নাটক রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন। আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশনাল চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এর সঙ্গে আপনারা আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখতে পারেন, কারণ সেখানেও আমরা মক টেস্ট দিই, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করি, এছাড়াও বিভিন্ন রকম নোটস দেওয়া হয়। সুতরাং সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি নেপালের সীমানা স্পর্শ করেনি? প্রশ্নটা ভালো করে দেখবেন, সীমানা স্পর্শ করেনি বলা হয়েছে, করেছে বলেনি কিন্তু। এখানে হয়তো অনেক স্টুডেন্ট এমন দেখবে যে নিম্নলিখিত কোন রাজ্যটি নেপালের সীমানা স্পর্শ এতদূর পর্যন্ত পড়বে, তারপর করেনি লেখা আছে না করেছে লেখা আছে দেখবে না, তারপরেই দেখবে পশ্চিমবঙ্গ রয়েছে, তার মানে এটাই সঠিক উত্তর বলে করে চলে আসবে, ব্যাস অ্যান্সার কি? ভুল। কারণ সে ঠিকভাবে প্রশ্নটা পড়ে না। অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার সময় এত তাড়াহুড়ো করে প্রশ্নটা ঠিকভাবে পড়ে না, সেটা নেগেটিভে আছে না পজিটিভে আছে দেখে না, সেক্ষেত্রে উত্তর করে দিয়ে চলে আসে। আর এইরকমভাবেই কিন্তু যেটা সহজ থাকে সেটাই কিন্তু সবার উপরে থাকে, যাতে তারা ভুল করে। নেপালের সঙ্গে আমাদের সবার আগে জানতে হবে কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ আছে। নেপালের সঙ্গে 5টা রাজ্যের সীমানা স্পর্শ আছে। 1 হচ্ছে পশ্চিমবঙ্গ, 2 সিকিম, 3 বিহার, 4 উত্তরপ্রদেশ এবং 5 হচ্ছে উত্তরাখণ্ড। সুতরাং এখানে দেখুন পশ্চিমবঙ্গ রয়েছে, তার মানে নেপালের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশেরও নেপালের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। উত্তরাখণ্ড রয়েছে, উত্তরাখণ্ডেরও কিন্তু নেপালের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। লাস্ট অপশান কী রয়েছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের সঙ্গে কিন্তু নেপালের সীমা স্পর্শ করেনি, অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন, গুজরাটের রাজধানীর নাম কি? আমি আগেই বলেছি যে ইন্ডিয়ার যতগুলো অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের রাজধানী সম্বন্ধে অবশ্যই জেনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে। এখানে প্রশ্ন রয়েছে গুজরাটের রাজধানীর নাম কি। এখানে রয়েছে অপশান এ আহমেদাবাদ, অপশান বি গান্ধীনগর, অপশান সি সুরাট, অপশান ডি রায়পুর। অনেক স্টুডেন্ট আহমেদাবাদ অ্যান্সার করে চলে আসবে, কারণ আহমেদাবাদ গুজরাটের একটি খুব ইম্পর্টেন্ট শহর, কিন্তু সেটা করলে অ্যান্সার সম্পূর্ণ ভুল হয়ে যাবে। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, সঠিক উত্তর হচ্ছে গান্ধীনগর। এছাড়া এই যে অপশানে রয়েছে সুরাট, বলুন তো সুরাট শহরটি কেন খুব ইম্পর্টেন্ট বা খুব নাম করা? কারণ সুরাটে হীরার ব্যবসা বা হীরার কাজ প্রচুর পরিমাণে হয়, আর এই জন্যই কিন্তু সুরাট শহরটিকে হীরের শহর বলা হয়। নেক্সট প্রশ্ন, তাঁত বস্ত্র বয়ন কেন্দ্র হিসাবে নিম্নলিখিত কোন স্থানটি বিখ্যাত? অপশান এ জগদলপুর, অপশান বি ত্রিবান্দ্রম, অপশান সি কানপুর, অপশান ডি চান্দ্রি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চান্দ্রি। তাঁত বস্ত্র বয়ন কেন্দ্র হিসাবে চান্দ্রি স্থানটি খুব বিখ্যাত। নেক্সট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? এখানে বলা হয়েছে কিন্তু রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল, রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু বলা হয়নি। এখানে অপশান কী রয়েছে? 1932 সাল, 1945 সাল, 1949 সাল, 1952 সাল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1949 সাল। 1949 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। সুতরাং এখান থেকে প্রশ্ন মনে আসতে পারে যে রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল? রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1935, অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে মুম্বাই, দিল্লিতে নয় কিন্তু। অপশানে কিন্তু দিল্লি অবশ্যই থাকবে, সেটা যদি অ্যান্সার করে দিয়ে আসেন তাহলে সম্পূর্ণ ভুল হবে। রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, এবং রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে রয়েছেন? বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত বর্তমান ভারতের ব্যাংক রেট কত? এটা হচ্ছে আজকের যে ডেটে আমি ভিডিওটা বানাচ্ছি সেই ডেটের হিসাবে রিজার্ভ ব্যাংকের ব্যাংক রেট, এটা কিন্তু সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। তো এখানে অপশান রয়েছে 5.5%, 5.75%, 6.75% এবং 7.25%। আজকের ডেটে ভারতের রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত বর্তমান ভারতের ব্যাংক রেট হচ্ছে 6.75%, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, কমেন্টে জানান যে আপনারা আরও কীভাবে ভিডিওগুলো বানালে উপকৃত হবেন। এবং এখনও পর্যন্ত আপনারা যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়াও আমাদের সঙ্গে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, কারণ সেখানেও আমরা অনেক কিছু নোটস এবং কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।